অনেক বিজেপি কর্মী সমর্থকই কাল থেকে দেখলাম একটু বেশ উত্তেজিত, একটু বেশ বিমর্ষ। কেন? তাদের দুটি প্রশ্ন। এক, এত তাড়াতাড়ি প্রার্থী তালিকা ঘোষণা করে দেওয়া হলো এবং সেখানে বেশ কিছু জেতা আসনে এমন মুখ করা হলো যে সেই শিওর শট আসনগুলো এবার বোধহয় হেরে যেতে হবে। আবার অনেকের দেখছি বক্তব্য হচ্ছে যে মোদি শাহ তো শুধুমাত্র এই রাজনীতি নিয়েই ব্যস্ত রয়েছে, এই কে প্রার্থী তালিকা হবে, কি হবে, আসল যে কাজটা সেই কাজটা কবে করবে, অর্থাৎ ভাইপোর অ্যারেস্ট কী হচ্ছে সেই দিকে তো কোনো খেয়াল নেই। যারা এইসব কথাগুলো বলছেন তাদেরকে বলবো একটু ধৈর্য ধরে এই প্রতিবেদনটা শুনুন। কেননা একটার পর একটা যে মাস্টার স্ট্রোক তারা দিয়ে চলেছেন, হ্যাঁ তারা রাজনীতি করছেন, ডেফিনেটলি তারা রাজনীতিবিদ, রাজনীতিটাই তো করবেন, কিন্তু সেই রাজনীতিটার অঙ্কে কিভাবে বিপক্ষকে নাকানি চোবানি খাওয়াচ্ছেন, এবং সবথেকে বড় কথা সেই দামি কোশ্চেনটা ভাইপোর অ্যারেস্ট কবে হবে, সবটাই আজকে ব্যাখ্যা করব। শেষ অবধি শুনুন এই প্রতিবেদন। নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, কাল থেকে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে এবং তার ফলে একটা জিনিস দেখেছেন, কালকে সন্ধ্যের পর থেকে কোথাও খবরে শাসক দলের নামটাও উচ্চারিত হচ্ছে। যা খবর হচ্ছে সবটাই বিজেপি কেন্দ্রিক হচ্ছে। এবার দেখুন, ভোটের মরশুম আসছে, সেখানে আপনাকে যদি জিততে হয় আপনাকে প্রাসঙ্গিক হয়ে থাকতে হবে। আর ওই ন্যাকামি করে আমরা জেতার জন্য রাজনীতি করি না, রাজনীতি করি রাজনীতি করার জন্য, মানুষের উন্নয়নের জন্য, ওই জন্য হয় না। সিস্টেমের মধ্যে আপনাকে থাকতে হবে, তবেই আপনি কিন্তু মানুষের ভালোটা করতে পারবেন, আর তার জন্য রাজনীতি করাটা দরকার আছে। কালকে সন্ধ্যেবেলায় যখন থেকে প্রার্থী তালিকা ঘোষণা করে দেওয়া হলো, কোথায় বিজেপির বিক্ষোভ হচ্ছে, কোথায় মিষ্টিমুখ করা হচ্ছে, কোথায় দেওয়াল লিখন শুরু হয়ে গেছে, কোথায় রবিবাসরীয় প্রচার শুরু হয়ে গেছে, কোথায় মন্দিরে গিয়ে প্রার্থীরা পুজো দিচ্ছেন। কেন এই নামটা এখনও ঘোষণা করা হলো না? সবগুলো নাম একসঙ্গে কেন ঘোষণা করে দেওয়া হলো না? এই জেলা সভাপতি কেন টিকিট পেলেন না? অমুক প্রাক্তন মন্ত্রী কেন টিকিট পেলেন না? দেখুন, সবটা বিজেপিময়। পুরো যে টিআরপিটা, সংবাদ মাধ্যমের যে ব্রেকিং নিউজের জায়গাটা, সমস্তটা কিন্তু গেরুয়া শিবির খেয়ে বসে আছে। সেখানে না বাম কংগ্রেস না শাসক দল, কারুর কিন্তু এন্ট্রি হচ্ছে, এবং এটাই কিন্তু প্রথম মাস্টার স্ট্রোক ছিল। এবং এই জায়গা থেকে আরও একটা ইম্পর্টেন্ট জায়গা আমি বলবো, প্রার্থী তালিকা ঘোষণার পরে প্রার্থী বদল। আজকে দেখলাম এটা নিয়ে হঠাৎ করে বিকেলের দিক থেকে শাসক দল খুব হইচই শুরু করেছে। অ্যাকচুয়ালি সকালের দিক থেকেই হয়েছিল। কি ঘটনা ঘটেছে না, আসানসোল কেন্দ্রে পবন সিংকে প্রার্থী করা হয়েছিল। অনেকেই দেখলাম কনফিউজ রয়েছেন যে কোন পবন সিংয়ের কথা বলা হচ্ছে। অনেকেই ভাবছিলেন যে বিজেপির টিকিটে জিতে যিনি সাংসদ হয়েছিলেন, পরে তৃণমূলে চলে গেছেন, সেই অর্জুন সিংয়ের ছেলে ভাটপাড়ার বিধায়ক, সেই পবন সিংকে কি এখানে প্রার্থী করা হয়েছে, নাকি কোনো ভোজপুরি নায়ক গায়ককে করা হয়েছে? তো কনফার্মেশন যেটা ছিল, সেই ভোজপুরি নায়ক গায়কই করা হয়েছে। এবার তাকে প্রার্থী করার পর আজ সকাল থেকে দেখলাম তৃণমূল কংগ্রেস আপ্রাণভাবে তাকে আক্রমণ করে গেল। তিনি বেশ কিছু সিনেমা করেছেন বা গান করেছেন, আমি অত দেখিনি, আমি জানি না, আমিও প্রথমবারই তাকে দেখলাম। কিন্তু তিনি ভোজপুরি সিনেমা জগতে নাকি খুব বিখ্যাত, এবং সেখানে তিনি যে ধরনের গান করেছেন বা কথা ব্যবহার করেছেন, বা সেখানে সেই সিনেমায় যা কিছু দৃশ্য আছে, সেটা নাকি নারীদের মর্যাদাহানি হচ্ছে, এবং এই নিয়ে কিন্তু আক্রমণে নেমে পড়ে। কে কে আক্রমণে নেমে পড়ছে? সম্ভাব্য প্রার্থী তৃণমূলের আসানসোল থেকে শত্রুঘ্ন সিনহা, প্রাক্তন ওখানকার সাংসদ বাবুল সুপ্রিয়, যে এখন তৃণমূলের মন্ত্রী হয়ে গেছে, যাকে দেখলেই লোকে এই তৃণমূল আন্না গানটা বাজিয়ে দেয়, যাই হোক সে, এবং তৃণমূলের আইটি সেল, তারা সেইগুলো শুধু ভরভরকে শেয়ার করছে। এবং তারপরেই আমরা হঠাৎ করে দেখলাম যে পবন সিং নিজেই সোশ্যাল মিডিয়ায় জেপি নাড্ডাকে ট্যাগ করে লিখে দিলেন যে তিনি আসানসোলে প্রার্থী হচ্ছেন না। এবার এইটা নিয়ে আবার উল্লাস শুরু হয়ে গেছে বিকেল থেকে। দেখেছো, ভয় পেয়ে গেছে, পালিয়ে গেছে, বিজেপি সব জায়গায় এই জিনিস হবে, এইসব কথাবার্তা হচ্ছে। এবার একটা কথা ভাবুন, আবারও বলছি, ফুটেজটা কে খেয়ে গেল? এত কিছু যে কাণ্ড হলো, সকাল থেকে তৃণমূল আক্রমণ করলো, সেখানে প্রার্থীপদ প্রত্যাহার করে নিল, সমস্ত কিছু নিয়ে ফুটেজটা কে খেলো? বিজেপি। সংবাদ মাধ্যমের নামটা কার রইল? বিজেপি। এবং এই যে এত বিজেপি 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 হচ্ছে, অবভিয়াসলি সেই প্রান্তিক মানুষগুলোর কানেও কিন্তু শব্দটা পৌঁছচ্ছে। বিজেপিকে নিয়ে যখন এত আলোচনা হচ্ছে, কিছু তো একটা ফ্যাক্টর রয়েছে। যারা ভাবছিলেন বা যারা এখনও সেইভাবে বিজেপিতে কনভিন্স নন, তারাও কিন্তু বিজেপি নিয়ে আলোচনা করতে বাধ্য হচ্ছেন। ভালো মন্দ যাই হোক, এনি কাইন্ড অফ পাবলিসিটি ইজ পাবলিসিটি, সেটা সকলেই জানে, এবং সেই জায়গাটাই হলো। এবার এখানে ছোট্ট করে বলে রাখি যে প্রার্থী বদলটা হলো কেন। দেখুন, এখানের মধ্যেই কিন্তু একটা বড় যে মাস্টার স্ট্রোকের ইঙ্গিত, সেটা কিন্তু দিয়ে রাখলেন। কি মাস্টার স্ট্রোক? সেটা হচ্ছে যে এখনও ইলেকশন ঘোষণা করা হয়নি, কবে ঘোষণা করা হবে কেউ জানে না। এবার সেই জায়গা থেকে এত আগে প্রার্থী ঘোষণা করে দেওয়া হলো,
এর দুটো ইম্প্যাক্ট হবে। এক, স্থানীয় যারা কর্মী রয়েছেন, স্থানীয় যারা নেতা রয়েছেন, তারা সেই প্রার্থী নিয়ে খুব খুশি এবং সেই জায়গা থেকে তারা কিন্তু তাকে নিয়ে প্রচার করবেন, বাড়ি বাড়ি যাবেন মানুষের, তারা পুরো প্রচারে যে ব্যাপারটা আছে সেটা প্ল্যান করতে পারবেন, সেটা একটা পজিটিভ হয়ে। আর একটা হবে প্রার্থী নিয়ে ক্ষোভ থাকবে, যেরকম আসানসোলের এই পবন সিংকে নিয়ে ক্ষোভ ছিল এবং আরও বেশ কিছু জায়গায় ক্ষোভ আছে। তো এই রকম ক্ষোভ হলে তার আবার দুটো জায়গা রয়েছে। এক, যখন ক্ষোভটা হচ্ছে প্রার্থী খোদ বুঝে যাচ্ছেন যে তিনি সেইখান থেকে জেতার মতো জায়গায় রয়েছেন কিনা, এই কর্মী সমর্থকদের তিনি কনফিডেন্সে আনবেন কিনা, কোথায় কোথায় ক্ষোভ রয়েছে, কাদের ক্ষোভ রয়েছে, কেন ক্ষোভ রয়েছে, সেই ক্ষোভটা মিটিগেট করার জায়গা আছে কিনা, তারা কিন্তু সেই জায়গাটা চেষ্টা করবেন। এবং যদি সেইগুলোকে অ্যাড্রেস করা হয়, এক এক করে বৈঠক করা হয়, হ্যাঁ বলো না কোথায় কেন কিসের প্রবলেম, তাহলে কিন্তু যে সময়টা হাতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ নির্বাচন ঘোষণার আগে এই অতিরিক্ত সময়টা, সেটাকে কিন্তু কাজে লাগানো যাবে এবং সেই সমস্ত সমস্যার সমাধান করে অ্যাজ এ টিম নির্বাচনের দিন বা নির্বাচনের সময় কিন্তু ঝাঁপিয়ে পড়া যাবে। এটা একটা দিক। আবার এর উল্টো দিকটা হচ্ছে যে এত কিছুর পরেও বোঝা যাবে যে না, এখানে সর্ট আউট করা সম্ভব নয়। আমি যদি ক্যান্ডিডেট হই এখানে এবং যেভাবে ক্ষোভ আছে, আমার দোষ হতে পারে, কারোর দোষ হতে পারে, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, কিন্তু এখানে দাঁড়ানো মানে যেভাবে কর্মীদের ক্ষোভ আছে, যেভাবে সাধারণ মানুষের ক্ষোভ আছে, যেভাবে নেতাদের ক্ষোভ আছে, আমার এখান থেকে কিছু করার জায়গা নেই। তখন সকলেরই এই পবন সিংয়ের মতো পার্সোনাল ইস্যু হয়ে যাবে এবং তারা সেই জায়গা থেকে সরে যাবেন, সেখানে প্রার্থী চেঞ্জ হয়ে যাবে। এটাই কিন্তু একটা বড় স্ট্র্যাটেজি। অর্থাৎ এই সময়টা, এক্সট্রা সময়টাকে ইউজ করো, করে সেই জায়গাগুলো তোমরা বুঝে নাও যে কী সিচুয়েশান আছে এবং সেই অনুযায়ী কিন্তু তোমরা স্ট্র্যাটেজি ঠিক করো। এবার তার থেকেও বড় কথা, যখনই এই ধরনের প্রার্থী হচ্ছে, বিরোধীরা এক ধরনের কথা বলছে, সেখানকার মানুষ এক ধরনের কথা বলছে, সেই অনুযায়ী কিন্তু সেখানকার মোডটাও পড়ে নিতে পারছে কেন্দ্রীয় বিজেপি এবং সেই অনুযায়ী পরবর্তী প্রার্থী কিন্তু তারা সেখান থেকে ঠিক করতে পারবেন। যেমন এই পবন সিংকে নিয়ে একটা কথা উঠে গেল যে দলের বর্ষিয়ার নেতা, মানে প্রাক্তন নেতাই বলবো, তথাগত রায়, তিনি বললেন বাকি সব আসন ছেড়ে দিয়ে সবার আগে ইমিডিয়েটলি আসানসোল চেঞ্জ করো। যখন দলের সিনিয়রদের তরফ থেকে এরকম রিয়াকশন যাচ্ছে, ইমিডিয়েটলি সেটাকে কিন্তু রেক্টিফিকেশনের চেষ্টা হচ্ছে। আবার এরকম তো নয় যে পবন সিংকে না বলেই প্রার্থী ঘোষণা করে দিয়েছিল, সেই জন্য তিনি পালিয়ে গেলেন, হতেই পারে না। এক, পবন সিং এই বিজেপির অত্যন্ত ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে এবং দুই, এই ঘটনা তিনি যখন বললেন তিনি নির্বাচনে লড়বেন না, তার কিছুক্ষণ আগেই, ধরুন ঘন্টা দেড়েক আগে, বিজেপির যে অফিসিয়াল পেজ থেকে শেয়ার করা হয়েছে তিনি প্রার্থী করেছেন, সেটাকেই তিনি রিটুইট করেছেন এবং সেটা তিনি জানাচ্ছেন যে আমি ধন্য। তারপরেই তিনি ঘন্টা দেড়েকের মধ্যে সিদ্ধান্ত নিলেন তিনি দাঁড়াবেন না। এবার এই যে দাঁড়াবেন না, তার ফলে আবার নতুন করে একজন কেউ প্রার্থী হবেন, সেটা স্থানীয় প্রার্থী হতে পারে, বাইরে একজনের শোনা যাচ্ছে, অনেক কথাই শোনা যাচ্ছে, যেই প্রার্থী হন, যখন তারা প্রচার শুরু করবেন, তারা সমস্তভাবে রাজনীতির সেই জায়গাটা দেখবেন, ততদিনে কিন্তু মানুষ এই পবন সিংয়ের এপিসোডটা ভুলে যাবে। অর্থাৎ যাকে নিয়ে ক্ষোভ বিক্ষোভ রয়েছে সেই জায়গাটা কিন্তু মিটিগেট হয়ে যাবে। সুতরাং অবভিয়াসলি রাজনীতির ময়দানের দিক থেকে যদি দেখেন, এটাও কিন্তু একটা মাস্টার স্ট্রোক। 3 নম্বর যে পয়েন্ট আমি বলবো সেটা হচ্ছে প্রার্থী নিয়ে বিদ্রোহ, যে জায়গাটা আমি বলছিলাম। দেখুন, আরও দুটো স্পেসিফিক 3টে জায়গাও বলতে পারি যেখান থেকে কিন্তু খবর আসছে যে প্রার্থী এখানে বদল হলে ভালো হতো। একটা হচ্ছে বাঁকুড়া, ডক্টর সুভাষ সরকার, একটা হচ্ছে হুগলি, লকেট চট্টোপাধ্যায়, আর একটা খবর পাওয়া যাচ্ছে রানাঘাট থেকে জগন্নাথ সরকার। এদের বদলে অন্য অল্টারনেটিভ প্রার্থী হলে বোধহয় ভালো হতো। কিন্তু একটা জিনিস দেখুন, যে কথাটাই আগের পয়েন্টে বলছিলাম, যে এরা কিন্তু যথেষ্ট সময় পাচ্ছেন যে প্রার্থী বদল হলে ভালো হতো, এই কথা সেখানকার মানুষ বলছেন কেন, সেখানকার কর্মীরা বলছেন কেন, তাদের সঙ্গে বসার সময় পাচ্ছেন। এবং সেই জায়গা থেকে যখনই মিটিংগুলো হবে, এখানে তো এরকম নয় যে প্রার্থীরা নিজেরা গিয়ে মিটিং করবে না, সব কিছু সেখানে তাদের মনের মতো না হলেই সেগুলোকে সব কেটে দেবেন। এখানে কেন্দ্রীয় পর্যবেক্ষক আছে, রাজ্যের পর্যবেক্ষক আছে, রাজ্যের নির্বাচনী কমিটি আছে, 22খানা কমিটি আছে, সমস্ত জায়গা থেকে রিপোর্টগুলো কিন্তু কেন্দ্রীয় স্তরে যাবে এবং তারাও অ্যানালিসিস করে দেখবে যে এই যে ক্ষোভ বিক্ষোভের জায়গাগুলো রয়েছে, সেই ক্ষোভ বিক্ষোভের জায়গাগুলো মিটিগেট করা যায় কি না, এবং তারা সেখানে কোথায় কিভাবে প্রার্থী অ্যাপ্রোচ করছে, তার ফলে সেখানে হাওয়াটা ঠিকঠাক যাচ্ছে কি যাচ্ছে না, সেই সমস্ত কিছু তারা দেখে নেবেন এবং সেই অনুযায়ী কিন্তু এখানকার স্ট্র্যাটেজি করতে পারবেন। এই যে জায়গাটা মোদি শাহ তৈরি করে দিচ্ছেন, এটার সামনে মানে যতক্ষণে তৃণমূল ময়দানে নামবে, ততক্ষণে কিন্তু ঘর গুছিয়ে একদম প্রচারে ঝড় তোলার মতো জায়গায় চলে যাবে বিজেপি। এমনিতেই তৃণমূলের এগেনস্টে কিন্তু এবারে প্রচণ্ড একটা অ্যান্টি ইনকামবেন্সি হাওয়া আছে। দুর্নীতি, চুরি, সন্দেশখালী কাণ্ডের পর তারপর যদি এতখানি গোছালো অবস্থায় বিজেপি ময়দানে নামতে পারে, আপনাদের কি মনে হয় যে এই কোথায় কে প্রার্থী হলো না হলো সেই জায়গাটা নিয়ে তখন আর প্রবলেমটা থাকবে? আর একটা পয়েন্ট আপনাদের বলি, এইটা নিয়ে যখন কথা বলছিলাম আমরা,
দিয়ে কালকে একজন দিল্লিতে বিভিন্ন যে সূত্র থেকে আমরা মাঝে মাঝে খবর পাই, যেটুকুনি সামান্য কানেকশান আছে সেখানে, তারা বলছেন যে আচ্ছা একটা কথা বলুন, যে এই প্রার্থী নিয়ে হতাশার কথা আপনারা বলছেন, তো এখনই কি আমরা সব ট্রাম্প কার্ড খেলে দিয়েছি? কোনো ট্রাম্প কার্ডই তো এখনো খেলা হয়নি, তাতেই এত আলোচনা হচ্ছে বিজেপিকে নিয়ে। প্রধানমন্ত্রী এলেন, সেটা নিয়ে আলোচনা, প্রার্থী তালিকা ঘোষণা, ক্ষোভ বিক্ষোভ সমস্ত কিছু নিয়ে আলোচনা চলছে। এবার আজকেই একটা ঘটনা ঘটে গেছে, যেটার হয়তো ফাইনাল ইমপ্লিমেন্টেশন আমরা 7 তারিখে দেখতে পাবো, কিন্তু সেটা নিয়ে চর্চা আজ থেকেই শুরু হয়ে গেছে। ফলে ওই যে ক্ষোভ বিক্ষোভের খবর, এইগুলো কিন্তু অনেকটা চাপা পড়ে গেল, চাপা পড়ে গিয়ে এখন কিন্তু সেই খবরটাই হাইলাইট হতে শুরু করেছে। এবং এই খবরটা যখন দুপুরের দিকে ব্রেক হয়েছে, সেই খবরটা স্তিমিত হতে হতে যে কালকে তো একটা কিছু ঘটবে, পরশু মোটামুটি বোঝা যাবে, হঠাৎ করে আর একটা জায়গা জানা যাচ্ছে যে এক বর্ষিয়ার নেতা, খুব ঘনিষ্ঠ, শাসক দলের শীর্ষ নেতৃত্বের খুব ঘনিষ্ঠ, মানে স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে একটা, তার বাড়িতে নাকি শুভেন্দু সুকান্ত পৌঁছে যাচ্ছেন, তিনি জয়েন করতে পারেন। এই যে বিভিন্ন বিভিন্ন নেতার কথা উঠে আসছে, তারা বেরিয়ে আসবেন, তারা প্রার্থী হবেন হবেন না, 21-এর মতো আবার প্রবলেম হবে কিনা, যা কিছু হোক, সেই বললাম বিজেপি কেন্দ্রিক আলোচনাটা চলছে। এর মধ্যে কোনো দল কিন্তু ঢুকতে পারছে না। আর এই এতখানি লাইমলাইট পাওয়া, এতখানি ফুটেজ পাওয়া, সোজা কথায় মিডিয়ার ক্ষেত্রে, সেটা কিন্তু একটা বড় সড়ো জায়গা রয়েছে। এবার আমি শেষ প্রশ্নটায় আসবো, যেটাতে আমি অন্যান্য ইস্যুর কথা বলবো, যেটা আপনারা অনেকেই বলছেন যে ধরুন এত কিছু হচ্ছে, এত কিছু হওয়ার পরও আলটিমেটলি তো কিছুই হচ্ছে না, ওই যে ভাইপোর কথা শোনা যাচ্ছে, কি তার গায়ে টাচ করতে পারছে, ও সব সেটিং আছে, আর সেটিংই যদি থাকে এদেরকে ভোট দেবো কেন? আবারও বলছি, আপনার হাতে যে তাসগুলো থাকে, সেখানে যদি অনেকগুলো ট্রাম্প কার্ডও থাকে, আপনি প্রথমেই সব ট্রাম্প কার্ডগুলো ফেলে দিয়ে আপনার হাতটা খালি করে দেন, দিয়ে বিপক্ষকে খেলতে দেন, নাকি চুপচাপ বসে খেলা দেখেন? যদি নর্মালি আপনি ম্যাচটা জিতছি, আমার ট্রাম্প কার্ড ইউজ করা তো দরকার নেই। আর যেখানে যখন মনে হবে প্রবলেমটা আছে, তখনই আমি একটা করে ট্রাম্প কার্ড ব্যবহার করব। যেমন বলছি, সন্দেশখালী ইস্যু এসে গেল, সেইটা নিয়ে রাজ্য রাজনীতি কতখানি তোলপাড় হলো, সেই সময়ে অন্য কোনো ইস্যুর কোনো দরকার আছে? আবার সন্দেশখালী মিটতে না মিটতেই প্রধানমন্ত্রীর সফর, সেটা নিয়ে ইম্প্যাক্ট তৈরি হলো, সেইটা মিটতে না মিটতেই প্রার্থী তালিকা, সেইটা মিটতে না মিটতেই একটা যোগদান, সেই যোগদান মিটতে না মিটতেই আর একটা বড় ধাক্কা আসতে চলেছে, শাসক দলে একজন বড় নেতা বেরিয়ে আসছেন। এই যে পরপর ইস্যুগুলো হচ্ছে, যে ইম্প্যাক্টগুলো হচ্ছে, সেই জায়গাতে এখনও তো নির্বাচনী মোডে ঢোকেইনি। ইলেকশন কবে ডিক্লেয়ার হবে? ইলেকশনটা ডিক্লেয়ার হোক না, সেই সময়ের আগে পরে যদি ঘটনা ঘটে, কোনো বড় ঘটনা ঘটে, কোনো একাধিক বড় ঘটনা ঘটে, এটা তো পশ্চিমবঙ্গ কেন্দ্রিক বলছেন, ধরুন এমন একটা ঘটনা ঘটে গেল যেটা গোটা ভারতবর্ষ জুড়ে ইম্প্যাক্ট ফেলবে। রাম মন্দিরের ঘটনা যেরকম হয়েছিল, সারা ভারতবর্ষে ইম্প্যাক্ট ফেলেছিল, 370 দ্বারা সারা ভারতবর্ষে ইম্প্যাক্ট ফেলেছিল, এর থেকেও একটা বড় কিছু ঘটনা ঘটতে পারে, সেটা নির্বাচনের আগে ঘটলো, তখন কোথায় এসব জিনিস থাকবে? বা যে অ্যারেস্টের দিকে তাকিয়ে বসে আছেন, হয়ে গেল, ভোটের আগেই হয়ে গেল একটা, সেরকম আদালত একটা কিছু সিদ্ধান্ত জানিয়ে দিল, এই তো 12 তারিখেই মামলা আছে, দেখুন না সেখানে কি হয়, কি নির্দেশ আদালতের তরফ থেকেও আসে। সব কিছুই রাজনীতির আঙিনায় কেন খেলতে হবে? যদি ওই আমার হাতে সন্দেশটা চলে আসে, তাহলে আর আমার কষ্ট করে দোকানে গিয়ে খাওয়ার কি দরকার আছে, সেরকম ব্যাপার। সন্দেশখালী ইস্যু বিজেপি তো ক্রিয়েট করেনি, মানুষের বিস্ফোরণটা, জনবিস্ফোরণ ঘটলো সেখানে, রাগে ফুঁসে উঠলেন মানুষ, ইস্যু হয়ে গেল রাজনৈতিক। সেরকমই আদালতে যদি কোনো নির্দেশ দিয়ে দেয়, সেখানে রাজনীতি খেলার কী দরকার আছে? সুতরাং এই যে একটার পর একটা ইম্প্যাক্টফুল ঘটনা ঘটে যাচ্ছে, এবং সেটা কিছু ঘটনা বিজেপি ঘটাচ্ছে, কিছু ঘটনা তাদের হাতে অটোমেটিক্যালি চলে আসছে, এই শাসকের পাপের ঘোড়া পূর্ণ হচ্ছে অনেকেই বলেছেন, আর তার ফলে সেই ইস্যুগুলো চলে আসছে, সব মিলিয়ে কিন্তু একটা ঝাঁঝালো জায়গা তৈরি হয়ে যাচ্ছে, এবং সেখানে ক্রমশ শেপটা ফর্ম করতে শুরু করে দিয়েছে গেরুয়া শিবির, যেখানে ছন্ন ছাড়া লাগছে শাসককে। এখন অবধি কে প্রার্থী হবে, কবে ঘোষণা হবে, কবে থেকে প্রচার শুরু হবে, কিছু ঠিক করতে পারছে না। এবং সবথেকে বড় কথা, প্রার্থী ঠিক করেও ঘোষণা করতে পারছে না একটাই কারণে, যাকেই টিকিট দেবে না সেই কিন্তু অন্য দলে চলে যাবে, এরকম একটা সম্ভাবনা তৈরি হয়ে যাচ্ছে। ফলে চেষ্টা করেও পারা যাচ্ছে না, যতটা সম্ভব সেটাকে ডিলে করার চেষ্টা করা হচ্ছে, ঘোষণা করব, আর যে মুহূর্তে এটাকে ডিলে করে ঘোষণা করার কথা বলা হচ্ছে, সেই মুহূর্তে কিন্তু জমি আরও বেশি দখল করে নিচ্ছে গেরুয়া শিবির। ফলে এই সামগ্রিক পরিস্থিতিটাকে কি মোদি সাহেবের মাস্টার স্ট্রোক বলা যায় না? যেভাবে তারা রাজনীতিটা খেলছেন, তার কাছে সত্যিই এই রাজ্যের শাসক দলকে কি শিশু লাগছে না? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।